ওয়াকার তার পূর্ববর্তী যত সেনা প্রধান আছে তাদেরকে বলেছে, আমি ক্ষমতা ছেড়ে দিলে আপনাদের সবার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে। গত 16-17 বছরে যত সেনা প্রধান হয়েছে প্রত্যেকটা সেনাবাহিনীর প্রধান দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। ভারতের কল্যাণ বাংলাদেশে আনার জন্য বাংলাদেশে এই গত 54 বছরের জগা খিচুড়িকে আরো জগা খিচুড়ি বানিয়ে বাংলাদেশকে জাহান্নাম বানানোর ষড়যন্ত্রে ব্যস্ত। প্রফেসর ইউনূস এবং বিএনপির মধ্যে একটা চূড়ান্ত সমঝোতা হয়ে গেছে বলে মনে হচ্ছে। কি সমঝোতা? তো বিএনপিকে ক্ষমতা এনে দিবে, বিএনপিকে ক্ষমতা এনে দিয়ে প্রফেসর ইউনূস সেফ এক্সিট, এই সমঝোতা। এটা লন্ডন বৈঠকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমি সেটা লন্ডনেও হতে পারে, তারপরেও হতে পারে। বিএনপির সামনে যে একটা বড় সড়ো মূলা, এর আগে তো নানান ধরনের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, বিএনপি বারবার প্রাপে পা দিয়েছে। এবারের মূলাটা আরো অনেক বড়, এরকম অনেকে মন্তব্য করেন। নির্বাচন নিয়ে বিন্দু মাত্র কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের ভাবনা সরকারের উপদেষ্টাদের মধ্যে নেই। তারা এখন ব্যস্ত জুলাই সনদ ঘোষণার বিষয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন সংবিধানে থাকবে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আজকে বিএনপি মেনে নিতে বাধ্য হলেন এই সিদ্ধান্ত। জামাত জানিয়েছে আগে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে হবে জাতীয় সংসদ নির্বাচন। এই সরকারটা হবে আমাদের রাখাইনে পরিবর্তন করার চেষ্টা করছে। আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়াকারের মতো লোকজনরা কন্টিনিউয়াসলি তাদেরকে বলবে বিদেশি নাগরিক, ষড়যন্ত্রকারী, আমাদের দেশটা অন্যের কাছে লিখে দেয়। ওই দুইজন মানুষ, যে দুইজন যাদেরকে বলি এরা সত্যিকার অর্থে প্যাট্রিয়ট বাংলাদেশী, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্বিতীয়জন ডক্টর খলিলুর রহমান। এই দুইজন ব্যক্তির শিক্ষার উপরে, অভিজ্ঞতার উপরে, সততার উপরে, দেশপ্রেমের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে এবং পূর্ণ সমর্থন রয়েছে। দেশ গড়ার কাজে এই দুইজন যেই সিদ্ধান্ত নিচ্ছে আমি এই সিদ্ধান্তগুলোর সাথে একমত। তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে। আর এসব ষড়যন্ত্রকারীরা তারা প্রচার করছে ডক্টর ইউনূস বিদেশি নাগরিক, ডক্টর ইউনূস মুসলমান না, ডক্টর ইউনূস ক্যাথলিক, ডক্টর খলিল দেশপ্রেমী না, ডক্টর ইউনূস খলিল আমেরিকান নাগরিক, ইউরোপের নাগরিক, তাদের মায়ের স্বামী, তাদের বোনের স্বামী, তাদের বউয়ের প্রেমিকা, একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। ভাইরাস সত্যিকার অর্থে বুকে হাত রেখে কেউ যদি জানে যে বাংলাদেশের পক্ষে এখন দুইটা মানুষ নির্বিঘ্নে কাজ করছে, নিজেদের জীবন বিপন্ন করেও তারা কাজ করে যাচ্ছে, এই দুইটা লোক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলুর রহমান। জেনারেল ওয়াকার তার পূর্ববর্তী যত সেনা প্রধান আছে তাদেরকে বলেছে, আমি ক্ষমতা ছেড়ে দিলে আপনাদের সবার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে। গত 16-17 বছরে যত সেনা প্রধান হয়েছে প্রত্যেকটা সেনাবাহিনীর প্রধান দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। ভারতের কল্যাণ বাংলাদেশে আনার জন্য বাংলাদেশে এই গত 54 বছরের জগা খিচুড়িকে আরো জগা খিচুড়ি বানিয়ে বাংলাদেশকে জাহান্নাম বানানোর ষড়যন্ত্রে ব্যস্ত। এবং এই ষড়যন্ত্র না করলে জেনারেল ওয়াকারুজ্জামান তার পাতলুন ঠিক রাখতে পারবে না, এই জন্য সে ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারুজ্জামান যদি এই ষড়যন্ত্রে ব্যস্ত না থাকে তাহলে নারায়ণ চন্দ্র পালের বংশধর হাসিনা মাগির বংশধরকেও সে রক্ষা করতে পারবে না, সেই জন্যই ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারুজ্জামান যদি ষড়যন্ত্রে ব্যস্ত না হয় তাইলে তর্পি বাহক ভারতীয় কুত্তা তাদের অস্তিত্ব, তাদের কল্যাণ বাংলাদেশে রক্ষা করতে পারবে না, যে জন্য জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রে ব্যস্ত। এবং এই ষড়যন্ত্র থেকে সে কাউকে ছাড় দিচ্ছে না। ডিজিএফআই কে ব্যবহার করছে, এনএসআই কে ব্যবহার করছে, সিআইডি কে ব্যবহার করছে, এসবি কে ব্যবহার করছে, রাজনৈতিক দলকে ব্যবহার করছে, কলেজের প্রফেসরদেরকে ব্যবহার করছে, তথাকথিত বুদ্ধিজীবীদেরকে ব্যবহার করছে তার ষড়যন্ত্রের অংশ হিসাবে। অর্থাৎ জেনারেল ওয়াকার দেশের প্রত্যেকটা ক্ষেত্রে ষড়যন্ত্র কাহাকে বলে, মসজিদে মসজিদে, মন্দিরে মন্দিরে, রাজনৈতিক দলে, সংগঠনে, প্রত্যেকটা জায়গায় সে ষড়যন্ত্রের বীজ ঢুকিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি 10 বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবে না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে যাচ্ছিলাম যে বিএনপি এই ভুলটা যেন না করে,
প্রিয় দর্শক, আজকে ভুলটা ঠিকই বিএনপি বুঝতে পেরেছে এবং মেনে নিয়েছে যে 10 বছরের বেশি একজন ব্যক্তি বিএনপি দল হিসাবে আজীবন সরকারে থাকলেও জনগণ ভোট দিলে কারো কোনো আপত্তি নাই, কিন্তু ব্যক্তিটা যেন একজন না হয়, একাধিক জন হয়। একজনে 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আর যেন প্রধানমন্ত্রী না হন। তিনি দলের প্রধান হতে পারবেন আজীবন, কিন্তু জাতির দিক নির্দেশনা দেওয়ার জন্য, জাতির মাথার উপরে বসার জন্য 10 বছরের বেশি নয়। কারণ শেখ হাসিনা যা দেখিয়েছে এর থেকে শিক্ষা নেওয়া আমাদের সকলের দরকার। এবং এইভাবে যদি ডিক্টেটর আমরা তৈরি করি, জাতি হিসাবে 54 বছর যেরকম কোনো কুল কিনারা পায়নি, আরো 54 বছরেও আমাদের কোনো হদিস থাকবে না। বরঞ্চ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে থাবায় ফেলে দিয়ে এই ধরনের মানুষ যদি তারা তৈরি করতে পারে, ডিক্টেটর বানাতে পারে, তাহলে সহজেই তারা আমাদের দেশটাকে লুটে পুটে খেতে পারবে। আর এই লুটে পুটে যাতে না খেতে পারে, সংবিধানে এই নতুন সংযোজন হচ্ছে যে এক ব্যক্তি 2 বারের বেশি মানে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানা গিয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৈঠকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে গত কয়েকদিনের আলোচনার বিষয়ে রিপোর্ট বৈঠকে তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গতকালই সালাউদ্দিন আহমেদকে উলঙ্গ করে দিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেন দেখিয়ে দিয়েছে তার ভিডিওতে যে ভারতে আসলে উনি কোনোভাবেই কারাবন্দী ছিলেন না, এক রাতের জন্য উনি ভারতে জেলে ছিলেন না। হোটেলে থেকে এবং বাংলো বাড়িতে থেকে যদি কেউ কারাবন্দী নিজেকে প্রকাশ করে 9-10 বছর আমি কারাবন্দী ছিলাম, তাহলে তা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যতের জন্য অন্ধকার। কারণ তিনি কোন কোন অপরাধী সবকিছুর একটি অংশ দেখিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। আশা করছি আপনারা অনেকেই সেই বিষয়টা আপনাদের নজরে এসেছে। এখানে লেখেছে, দলটি সিদ্ধান্ত নিয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। ওদিকে নারীদের জন্য 100 আসন এবং সংসদের উচ্চ কক্ষের সদস্য সংখ্যা 100 জনের বিষয়ে বিএনপি ইতিমধ্যেই একমত পোষণ করেছে। তাহলে বাকি রইল কি? 10 বছর একজন মানুষ প্রধানমন্ত্রী থাকবেন, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, এটা মেনে নিয়েছেন। এর আগেই মেনে নিয়েছেন নারীদের আসন 100 হবে সেটা, এবং উচ্চ কক্ষ তৈরি হবে 100 জন। সিনেটর যেরকম আছে আমেরিকাতে, সিনেটরদের সিদ্ধান্ত যেরকম প্রেসিডেন্ট মেনে নিতে হয়, ওই 100 জনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে মেনে নিতে হবে। 100 জনের ভিতরেই রাষ্ট্র পরিচালনার জন্য পার্শ্ববর্তী দেশ বিভিন্ন হানাদারদের থাবা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য যে সিদ্ধান্তগুলো নিবে, তারা নিবেন ওই যে জ্যেষ্ঠ রাজনীতিবিদ। 2 দল নয়, বাংলাদেশের হয়তো সকল দল থেকেই জ্যেষ্ঠ রাজনীতিবিদ, যারা সিনিয়র রাজনীতিবিদ, যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, তারাই থাকবেন সেই 100 জনের মাঝে। এবং 100 জন হয়তোবা সরাসরি আমরা নির্বাচিত করব অথবা সংসদ সদস্যরা নির্বাচিত করবেন। ঐকমত্য কমিশনে যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সে তো আরো অনেক দূর টেনে নিয়ে যাওয়া হবে। বারবার বলছি সব নাটকের কথা। বিএনপির সামনে যে একটা বড় সড়ো মূলা, এর আগে তো নানান ধরনের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, বিএনপি বারবার ট্রাপে পা দিয়েছে। এবারের মূলাটা আরো অনেক বড়, এরকম অনেকে মন্তব্য করেন। 13 তারিখের পরে, 13 জুনের পরে, যে আরো প্রায় 2 সপ্তাহ হতে চলল, লন্ডনের সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন ডক্টর খলিলুর রহমান, এবং তিনি ওই সময় বলেছেন যে খুব শীঘ্রই নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ বা সময়সীমা সম্পর্কিত ধারণা দিবেন বা ঘোষণা দিবেন 3 তারিখ। তখনই বলেছিলাম যে এগুলো তো পুরো বাজে কথা। প্রায় 2 সপ্তাহ হতে চললেও নির্বাচন কমিশন তো এই বিষয়ে কোনো কথা বলেনি, বরং তারা পুরোটা এই কথা বলেছে যে তাদের ওই সংবাদ সম্মেলনের উপর ভিত্তি করে নির্বাচন কমিশনের কোনো ধরনের মন্তব্য করা ঠিক নয়, নির্বাচনের রোডম্যাপ নিয়েও মিনিমাম লেভেলে কোনো ধরনের চিন্তা ভাবনা করার কথা নয়, তার কারণ ওটি আনুষ্ঠানিক কোনো বক্তব্য নয় সরকারের। ওই যৌথ বিবৃতিতে বিএনপি বা সরকারের কোনো পক্ষের কোনো স্বাক্ষর নেই। অন্তর্ভুক্তি নির্বাচন বলতে কি বোঝায়, এরকম প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আরো অনেকেই মুখোমুখি হয়েছেন এই প্রশ্নের। শেখ হাসিনা যে বক্তব্যটি দিয়েছিলেন, যে সংজ্ঞাটি দিয়েছিলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে, সেটি এখন তারা রপ্ত করেছেন, সেটি এখন তোতা পাখির মতন সব জায়গায় বলছেন। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে জনগণের অংশগ্রহণকে বোঝায়, সব রাজনৈতিক দলকে নয়। কিন্তু শেখ হাসিনা যখন এই মন্তব্যটি করেছিলেন তখন তো বিএনপি থেকে শুরু করে আর অন্যান্য রাজনৈতিক দল সবাই প্রতিক্রিয়া জানিয়েছিল। তো এখন কেউ করছে না, কেউ মানে মূলধারা এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা। এখন আওয়ামী লীগের তো প্রয়োজন নেই, বা আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটি অনেকে চায় না, বেশ ভালো কথা, কিন্তু সংজ্ঞা বদলে গেছে তাদের কাছে। এই প্রশ্নের উত্তরে
মাহফুজ আলমও বলছেন যে অন্তর্ভুক্তির ধারণা মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। গত 15 বছরে কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গি সম্পন্ন দলগুলি গণতান্ত্রিকভাবে নিজেদেরকে ক্ষয় করেছিল, ক্ষতিগ্রস্ত করেছিল। যদি তারা এখন মাঠে নামে তবে তারা জনগণের প্রতিরোধের মুখোমুখি হবে। কারণ আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমমনা যে দলগুলো ছিল, ভালো কথা, জনগণ প্রতিরোধ করবে বা জনগণ ভোট দেবে না সেই সুযোগটি দেওয়া হোক। আগে থেকে নিজেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া সেই অভিযুক্ত কর্তৃত্ববাদী দল আওয়ামী লীগের মতন কেন এগুলো চলতে থাকবে? এটা তো রূপান্তরের সরকার, সংস্কারের সরকার। কেন শেখ হাসিনা যা করেছিলেন তাই চলতে থাকবে? কিন্তু তারা সেই বয়ানগুলো এখন দিচ্ছেন, খুব স্বাভাবিক, দেওয়াটাই স্বাভাবিক। এর বাইরে বরঞ্চ অন্য কিছু বললে সেটি আমাদের কাছে অস্বাভাবিক মনে হতো। এবং বাংলাদেশে রাজনীতিতে ইসলামিকীকরণ অথবা জামাত ইসলামের ভবিষ্যৎ সম্পর্কেও মাহফুজ আলমের কাছে প্রশ্ন ছিল। তার উইকের পক্ষ থেকে তিনি সুর বদলেছেন। এর আগে বিভিন্ন ক্ষেত্রে ইসলামী জিহাদের কথা আরো নানান ধরনের কি সব শব্দ ব্যবহার করে থাকেন, আমি হয়তো আমার মূর্খতার কারণে আমি মনে রাখতে পারি না। সুর বদলেছেন, সুর বদলে বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে ইসলামিকীকরণে অথবা ইসলামী দলগুলোর যেই আদর্শ দেখে আসা হচ্ছে তার একটা সীমা থাকা উচিত। ঐতিহাসিকভাবে এটি 12 থেকে 15% বেশি নয় এই মানসিকতার ভোটার। এবং তিনি বলছেন যে আমরা ইসলামবাদ পরবর্তী একটি পর্যায়ে রয়েছে, যেখানে এমনকি ইসলামী দলগুলো তাদের মতাদর্শকে সংযত করছে এবং নিশ্চয়ই আমরা অন্য কোনো পাকিস্তান নই। অ্যানাদার পাকিস্তান এই শব্দটা উচ্চারণ করছেন। পাকিস্তানের ভাবাদর্শ, পাকিস্তানের প্রভাব, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যেই একটা দৃঢ় সংযোগের ভিত্তি রচনার চেষ্টা, সবকিছুই আমরা দেখছি। কিন্তু মাহফুজ আলমরা বুঝতে পেরেছেন যে 71কে বাদ দিয়ে এদেশে রাজনীতি করা সম্ভব নয়, তাই তারা আপাতত সুর বদলেছেন। তাদের এই বক্তব্যের উপর বা তার বক্তব্যে আমরা আস্থা প্রতিষ্ঠা করব, সেই জায়গাটি এখনো তারা নির্মাণ করতে পারেনি। মুক্তিযুদ্ধকে নিয়ে যেই ধরনের বিতর্ক ছড়ানো হয়েছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার যে ভয়ঙ্কর প্রবণতা, দুঃসাহসিক প্রবণতা তারা আমাদের সামনে শো করেছেন, সেই জায়গা থেকে তাদের এই কথাবার্তায় কান দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি সত্যি সত্যি তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী হয়ে তাদের রাজনীতির সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, অবশ্যই আমরা ওয়েলকাম জানাই। কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা তাদেরকে অর্জন করতে হবে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই। তবে সুর যখন বদল শুরু করেছেন, নানান বিষয়ে তো সুর বদল করছেন, অংশগ্রহণমূলক নির্বাচন থেকে শুরু করে আরো অনেক ক্ষেত্রে এই যে বহুরূপী চিত্র আমাদের সামনে উপস্থাপন করছে তারা এক এক সময়, এতেই আরো সন্দেহ সংশয়গুলো বেশি বাড়ছে। আর নির্বাচন আপাতত বিএনপির জন্য সুদূর পড়া হতো, পরেটা কি হবে পরে নিশ্চয় বলতে পারবো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।